মধ্যরাতের ঘড়ি তখন 1টা বাজাচ্ছে। ঢাকা শহরের কোলাহল অনেকটাই থেমে গেছে। রেল স্টেশনের ভেতর অদ্ভুত নীরবতা। এত বড় জায়গা অথচ মানুষজন হাতে গোনা। কেবলই বাতির ফ্যাকাশে আলো আর কোথাও কোথাও ঘুমন্ত কুকুরের ডাক শোনা যাচ্ছে। আরিফ অফিসের কাজে খুলনা যাচ্ছিল। দিনে গিয়ে কাজ সেরে রাতেই ফিরবে ভেবেছিল, কিন্তু হঠাৎ জটিল কাগজপত্রের কারণে সময় লেগে গেল, আর এখন রাতের শেষ ট্রেন ধরতে হলো তাকে। কিন্তু স্টেশনে ঢুকেই তার মনে হলো কিছু একটা যেন ঠিক নেই। টিকিট কাউন্টারে একজন বুড়ো মানুষ বসেছিল, চোখ দুটো ভীষণ ক্লান্ত। আরিফ টিকিট চাইতেই সে ধীরে ধীরে বলল, ভাগ্য ভালো আপনার, আজ রাত্রির ছায়া এক্সপ্রেস চলবে, সপ্তাহে একদিন মাত্র বের হয়। আরিফ নামটা শুনে ভ্রু কুঁচকাল। জীবনে কখনো এমন ট্রেনের নাম শোনেনি, তবুও দেরি না করে টিকিট নিয়ে নিল। স্টেশনের অন্ধকারে হঠাৎ করেই দূর থেকে ট্রেনের হুইসেল শোনা গেল। ঘন ধোঁয়ার ভেতর দিয়ে লম্বা কালো এক ট্রেন এগিয়ে এলো প্ল্যাটফর্মে। ট্রেনের গায়ে লেখা, রাত্রির ছায়া এক্সপ্রেস। আরিফের বুকের ভেতর হালকা কাঁপুনি ধরল, তবুও সে ব্যাগ কাঁধে নিয়ে উঠে পড়ল। ট্রেনের ভেতরে ঢুকেই আরিফ অবাক হলো। সাধারণত রাতের ট্রেনে কিছুটা হলেও হইচই থাকে। কেউ গল্প করছে, কেউ গরম চা খাচ্ছে, কেউ বা হালকা গান গাইছে। কিন্তু এখানে কেমন অদ্ভুত নীরবতা। সামনে 5-6 জন যাত্রী বসে আছে, কিন্তু সবাই মুখ নিচু করে চুপচাপ। কারো চোখে উজ্জ্বলতা নেই, কেমন যেন নিস্তেজ, ফাঁকা। এক কোণে এক বৃদ্ধা বসে আছেন, কালো শাড়ি, মাথা নিচু, মুখ দেখা যাচ্ছে না। একজন মধ্যবয়সী মানুষ জানলার পাশে বসে আছে, তার শরীর স্থির, যেন প্রাণহীন। আরেকটু দূরে দুজন তরুণী বসে আছে, কিন্তু তাদের ঠোঁট নড়ছে না, চোখ কেবল সামনের দিকে ফ্যাল করে তাকিয়ে। আরিফের মনে হলো এরা সবাই যন্ত্রের মতো বসে আছে, কোনো শব্দ নেই, কোনো হাসি নেই। ঠিক তখনই পাশ দিয়ে এক গার্ড হেঁটে যাচ্ছিল। আরিফ তাকে থামিয়ে জিজ্ঞেস করল, ভাই, এই ট্রেনটা তো আমি কখনো দেখিনি, নতুন নাকি? গার্ড থেমে তার দিকে তাকালো না, শুধু নিচু স্বরে বলল, এই ট্রেনে যারা ওঠে তারা সাধারণত আর ফিরে আসে না। কথাটা বলে সে দ্রুত হেঁটে চলে গেল। আরিফের বুকের ভেতর কেমন অস্বস্তি জমে উঠল। ট্রেন ধীরে ধীরে গতি বাড়াতে লাগল। অন্ধকার গ্রাম, গাছের ছায়া, মাঝে মাঝে দূরে মরা আলো জ্বলছে। আরিফ জানলার পাশে হেলান দিয়ে বাইরের দৃশ্য দেখতে লাগল। কিন্তু কিছুক্ষণ পর তার মনে হলো এক অদ্ভুত ব্যাপার ঘটছে। সে বারবার একই দৃশ্য দেখছে, একটা বড় বটগাছ, একটা ভাঙা ঘর, আর একটা ছোট পুকুর। যেন ট্রেনটা বৃত্তাকারে ঘুরছে, সামনে এগোচ্ছে না। হঠাৎ জানলার কাঁচে ভেসে উঠল এক ছায়া, লম্বা দেহ, অস্বাভাবিক লম্বা হাত, চোখ দুটো শূন্য, মুখ নেই। ছায়া মূর্তিটা ধীরে ধীরে জানলার কাঁচে হাত রাখল। আরিফ শ্বাস বন্ধ করে তাকিয়ে রইল। এক মুহূর্তের জন্য মনে হলো মূর্তিটা হাসছে, তারপর হঠাৎ মিলিয়ে গেল। সে ভেবেছিল হয়তো ভুল দেখেছে, কিন্তু পাশের যাত্রীরা সবাই একসাথে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তার দিকে তাকালো। তাদের চোখ নিস্তেজ, প্রাণহীন, অথচ ভয়ানক। আরিফ কাঁপতে কাঁপতে চোখ সরিয়ে নিল। ট্রেনের ভেতরে শীতল নিস্তব্ধতা জমে আছে। হঠাৎই স্পিকারে এক অদ্ভুত কণ্ঠ ভেসে এলো। কণ্ঠটা যেন ভাঙা রেডিওর মতো কাঁপা কাঁপা, আবার একসাথে বহু মানুষের গলা মিশ্রিত। পরবর্তী স্টেশন অমৃতপুর, অমৃতপুর। শব্দটা শোনার সঙ্গে সঙ্গে আরিফের বুক ধরফর করে উঠল, তার চোখ কপালে উঠল। অমৃতপুর? সে তো জানে ঢাকা খুলনা লাইনে এমন কোনো স্টেশন নেই, মানচিত্রে পর্যন্ত এই নাম নেই। ট্রেন থামতেই ধীরে ধীরে দরজা খুলে গেল। বাইরে ঝাপসা আলোতে প্ল্যাটফর্মটা ভেসে উঠল, জীর্ণ, ধ্বংসপ্রায় একটা স্টেশন। দেয়ালে মলিন সাইনবোর্ডে লেখা কষ্টে শিষ্টে পড়া যায়, অমৃতপুর। চারপাশে ঘন কুয়াশা, বাতিগুলো আধভাঙা আর হলুদ আলোয় কেঁপে কেঁপে জ্বলছে। আরিফ কাঁচের ফাঁক দিয়ে তাকিয়ে দেখল প্ল্যাটফর্মে একদল মানুষ দাঁড়িয়ে আছে। সবাই সাদা কাপড়ে ঢাকা, মাথা নিচু, শরীর নিস্তব্ধ। মনে হলো তারা হাঁটছে না, বরং মাটির ওপর ভেসে আছে। এক মুহূর্ত পর তারা একে একে ট্রেনে উঠতে শুরু করল। পা ফেলার শব্দ নেই, শুধু ঠান্ডা বাতাসের শোঁ শোঁ আওয়াজ। প্রতিটি পদক্ষেপের সঙ্গে সঙ্গে ট্রেনের ভেতর আরও ঠান্ডা হতে লাগল, যেন বরফ জমে যাচ্ছে।
বাতাসে ভেসে এলো পচা গন্ধ, মৃতদেহের গন্ধ। সে জানত না ওরা আসলেই মানুষ নাকি অন্য কিছু। নতুন যাত্রীরা আসনে বসে পড়ল। তাদের মুখ এখনো ঢাকা, কিন্তু নিস্তব্ধতা ভাঙল না। কেবিনে বসে থাকা পুরনো যাত্রীরাও স্থির। কেবল আরিফ ছটফট করছে, বুক ধরভর করছে। হঠাৎই সামনের সারির সেই বৃদ্ধা ধীরে ধীরে মাথা তুললেন। কালো শাড়ির ভেতর থেকে তার মুখ ভেসে উঠল। কুচকানো ত্বক, ফাঁকা চোখের কোটর আর ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি। তিনি সরু গলায় বললেন, তুমি তো জীবিত, ভুল করে এই ট্রেনে উঠেছ। আরিফের শিরদাঁড়া দিয়ে শীতল স্রোত বয়ে গেল। কি বলছেন? বৃদ্ধা হালকা ঝুঁকে ফিসফিস করে বললেন, এটা সাধারণ ট্রেন নয়, এ হলো মৃত্যুর ট্রেন। যাদের শরীর মাটির নিচে, তাদের আত্মা ওঠে এই যাত্রায়। গন্তব্য ছায়াপথ, যেখানে চিরকালীন অন্ধকার ছাড়া কিছুই নেই। আরিফ গিলতে না পারা লালা গিলল। আমি তো মরিনি, আমি এখনো বেঁচে আছি। বৃদ্ধার ঠোঁট বাঁকা হলো, দাঁতের ফাঁক দিয়ে শীষের মতো শব্দ বের হলো। হ্যাঁ, তাই তো সমস্যা। জীবিতরা এখানে টিকে থাকতে পারে না। ট্রেন জীবিত আত্মাকে সহজে ছাড়ে না। এমন সময় আশেপাশের যাত্রীরা ধীরে ধীরে মাথা ঘুরিয়ে আরিফের দিকে তাকালো। তাদের চোখ ফাঁকা, মুখ নিস্তেজ, তবু সেই দৃষ্টির ভেতর অস্বাভাবিক আকর্ষণ, যেন তারা একসাথে টেনে নিতে চাইছে থাকে। আরিফ বুকের ভিতর ভয় নিয়ে জানালার দিকে তাকালো, কিন্তু বাইরে কেবল কালো কুয়াশা। মনে হলো চারদিক থেকে অদৃশ্য চোখ তাকে লক্ষ্য করছে। হঠাৎই বুকের ভেতর দম আটকে এলো আরিফের। সে উঠে দাঁড়ালো, দরজার দিকে ছুটল, কিন্তু দরজায় হাত দিতেই মনে হলো সেটা পাথরের মতো শক্ত, কোনো ফাঁকি নেই। হাতলটা যেন অদৃশ্য হয়ে গেছে। সে জানালার কাঁচ ভাঙার চেষ্টা করল, দুবার আঘাত করল ব্যাগ দিয়ে, কিন্তু কাঁচটা একদম টলল না, যেন লোহার তৈরি। ঠিক তখনই চারদিক থেকে ভেসে এলো অসংখ্য গলার ফিসফিসানি। তুমি আমাদের সাথে থাকবে, চিরদিন, চিরকাল। আরিফের শরীর ঘামে ভিজে গেল। তার চোখের সামনে দৃশ্যটা আরো ভয়ঙ্কর হয়ে উঠল। যাত্রীদের শরীর ধীরে ধীরে বিকৃত হতে শুরু করল। কারো মুখ গলে পড়ে যাচ্ছে, কারো চোখ থেকে পিচ্ছিল তরল ঝরছে, কারো হাড় মাংস ছিঁড়ে বেরিয়ে আসছে, অথচ তাদের ঠোঁটে একই বিকৃত হাসি। আরিফ গলা ফাটিয়ে চিৎকার করে উঠল, কেউ আছো? আমাকে বাঁচাও! অবিকল সেই মুহূর্তে হঠাৎই এক অচেনা তরুণ দৌড়ে এসে তার হাত শক্ত করে ধরে ফেলল। চুপ, ওদের কাছে শব্দ করো না। সে টেনে নিয়ে গেল আরিফকে পাশের ফাঁকা কেবিনে। দরজা ভেতর থেকে বন্ধ করে দিল। বাইরের ফিসফিসানি মুহূর্তেই চাপা পড়ল, কিন্তু বাতাসের ঠান্ডা ভাব এখনো রয়ে গেল। তরুণ শ্বাস ফেলে বলল, তুমি এখনো বেঁচে আছো। যদি পালাতে চাও, আমার কথা শুনতে হবে। আরিফ হাঁপাতে হাঁপাতে বলল, তুমি কে? এখানে কি হচ্ছে? তরুণ কাঁচের বাইরে তাকিয়ে মৃদু স্বরে বলল, এই ট্রেনটা এক দুর্ঘটনার পর থেকে আর সাধারণ নয়। এটা এখন মৃত আত্মার বাহন। সপ্তাহে এক রাত ছাড়া আর বেড়ায় না। তুমি ভুল সময় ভুল জায়গায় ছিলে, তাই টেনে এনেছে। আরিফ আতঙ্কে চেপে বলল, আমি কি বেরোতে পারবো? তরুণ তার চোখে তাকিয়ে নিঃশ্বাস ফেলে বলল, একটাই উপায়। ট্রেন যখন ছায়াপথে পৌঁছানোর আগে জানালা দিয়ে লাফ দিতে হবে, না হলে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে।